500 বছর আগে ড্রিমল্যান্ড নামে এক রাজ্যে, যেখানে জাদুকরী প্রাণীরা অনেক উন্নতি করেছিল, একবার এক বড় ধ্বংসযজ্ঞ ঘটে গেল। রাভেন গোষ্ঠীর সাথে একটি ভয়ঙ্কর যুদ্ধ হলো। রাভেন রাজা মূল্যবান পরী আলকেমিস্টদের অপহরণ করতে চেয়েছিল। তিনি যেখানেই যান নির্দয়ভাবে হত্যা করেন। শেষ পর্যন্ত ফ্লাওয়ার ফেরি গোষ্ঠী রাভেন রাজাকে সিলমোহর করার জন্য তাদের অর্ধেক পরীদের বলি দিতে হয়েছিল। তখন থেকে ফ্লোরাল ফেরি গোষ্ঠীর প্রধানকে দ্বীপের শাসক হিসেবে সম্মান করা হতো। তবে রাভেন রাজার কারাবাস নিছকই অস্থায়ী ছিল। পর্যাপ্ত শক্তির একটি দিন এলে সে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবে, এবং অবশেষে সেই দিনটি এসে গেল। এক মুহূর্তের মধ্যে ড্রিমল্যান্ডের সৌন্দর্য অদৃশ্য হয়ে গেল। তুমি আমার পরিবারকে ছিন্ন ভিন্ন করেছো, এখন এর মূল্য দিতে হবে। ফুলের পরী পিওনির মা তার সমস্ত ফুলের আত্মাকে অর্পণ করেছিল। তাদের জাদু শক্তির অংশ তার মেয়েকে দিল, তাকে রক্ষা করা এবং তাকে 500 বছর অতীতে ফেরত পাঠানোর জন্য। এই ফিউশনের ফলে সমস্ত ফুলের পরীদের বলিদান হলো। পিওনি একটি মহান দায়িত্ব বহন করছিল। অন্ধকারে পতিত হওয়ার আগে রাভেন রাজাকে পরাস্ত করার জন্য পিওনি তার সমস্ত শক্তি হারিয়েছিল এবং মানব জগতে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিল। সে একটি রাক্ষস শিকারী দলের মুখোমুখি হয়েছিল, যারা আত্মা শিকারে বিশেষজ্ঞ। তাদেরকে আটক করে তাদের জাদু বের করে ধনীদের কাছে বিক্রি করত। ও ফুলের পরী, এখন আমাদের কাছে আত্মসমর্পণ করতে কেমন লাগছে? আমাকে এক্ষুনি ছেড়ে দাও। পিওনি সম্পূর্ণই নিঃশেষ হয়ে গেল, আর অসহায় বোধ করছিল এবং চোখের পানি ফেলছিল। এবং তার সবচেয়ে মরিয়া মুহূর্তে রায়ান উপস্থিত হলো। আবার সেই বোকা ছেলেটা এসেছো, চলে যাও। রায়ান জন্ম থেকেই ধীর আর আনাড়ি ছিল। তার একটি বড় শরীর ছিল, কিন্তু মন একটি 10 বছরের শিশুর চেয়ে আলাদা ছিল না। যখনই সে সুযোগ পেত, রায়ান গোপনে রাক্ষস শিকারীদের শিকার মুক্ত করার চেষ্টা করত। এজন্য তাকে সর্বদাই তুচ্ছ করা হতো। তুমি কে? প্রত্যাখ্যান এবং তাড়িয়ে দেওয়ার ফলে রায়ান বেঁচে থাকার জন্য গভীর জঙ্গলে বাস করত। সুন্দর, তুমি তুমি খুব সুন্দর। এভাবে বলার কি হলো, বোকা ছেলে? পরের দিনগুলিতে রায়ান অধ্যাবসায়ের সাথে পিওনির যত্ন নিচ্ছিল, আর আবেগের সাথে তার ক্ষতস্থানগুলির প্রতিও যত্নশীল ছিল। ধীরে ধীরে পিওনি তার উষ্ণতায় অনুপ্রাণিত হচ্ছিল। যদিও সে বোকা ছিল, কিন্তু সে সত্যি সদয় ছিল। এর মধ্যে অবশ্যই পিওনি তার মিশনের কথা ভুলে যায়নি। তবে সে জানতো না যে এখন রাভেন রাজার সম্পর্কে তথ্য কোথায় পাওয়া যাবে। সে শুধু জানতো রায়ানের বুকে একটা পালকের চিহ্ন ছিল, যেটা তার দুষ্ট শক্তির উৎস। রায়ান সবসময় তাকে রাভেন রাজা সম্পর্কে তথ্য সংগ্রহে সাহায্য করছিল। সপ্তম দিনে রাভেন সম্পর্কে কোনো খবর ছিল না, তবে রাস্তায় রহস্যজনক ঘটনা ঘটছিল। এতে রহস্যময়ভাবে পরিণত বয়সে পৌঁছে যাওয়া মেয়েরা হারিয়ে যাচ্ছিল। উপরন্তু বন্যপ্রাণীর সংখ্যাও জঙ্গলে কমে যাচ্ছিল। এক নিদ্রাহীন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। কিছু সমস্যা হচ্ছে, রায়ান চলো। না, তাড়াতাড়ি এখান থেকে চলো। বাঘের কপালের এই দাগ আমি তো মেয়েদের হারিয়ে যাওয়ার সময় দেখেছি। এমন গুজব রয়েছে যে আরো ক্ষমতা অর্জনের জন্য রাভেন রাজা তার অমৃত তৈরি করতে
এই অল্প বয়সী সুন্দরী মেয়েদের আর বন্যপ্রাণীদের জীবন নিচ্ছে। অবশ্যই তার সাথে এর কোনো সংযোগ রয়েছে। তবে তার বর্তমান শক্তির সাথে সে তার বিরোধিতা করতে পারেনি। যখন তার জাদুকরী শক্তি পুনরুদ্ধার করা হলো, তখন পিওনি রায়ানকে বিদায় জানালো আর গোষ্ঠী প্রধানকে খুঁজতে ড্রিমল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই সময় তার ফ্লোরাল গোষ্ঠী তখনও সবচেয়ে শক্তিশালী ছিল না। বংশ পরম্পরায় এটি ছিল তার দাদা। বাজে কথা, সময়কে ফেরানো যায় না। আর তুমি কি সত্যিই ফুলের পরী? আমি সত্যি বলছি। গোষ্ঠী প্রধানের মনোভাব পরিবর্তিত হয় এবং তিনি অবিলম্বে তাকে ফ্লাওয়ার গোষ্ঠীতে স্বাগত জানায়। সেই যুগের মান অনুযায়ী পিওনিকে একজন সত্যিকারের রাজকন্যা হিসেবেই গণ্য করা হয়েছিল। দিনরাত সে গোষ্ঠীর সাথে কাজ করত আর রাভেন রাজাকে পরাজিত করার উপায় খুঁজে বের করার জন্য প্রধানের সাথে কাজ করত। সে ফ্লাওয়ার আর্মিকে শক্তিশালী করার জন্য তার জাদুকরী শক্তিও ব্যবহার করেছিল। একদিন পরিস্থিতি বদলে গেল। আমাকে সাহায্য করুন। তার কপালে সেই চিহ্ন। আমাকে সাহায্য করুন। ফ্লাওয়ার গোষ্ঠীর প্রধান অমৃত বানানোর জন্য আমার আত্মা কেড়ে নিতে চাইছে। পিওনি সন্দেহজনক হয়ে ওঠে এবং গোপনে তাদের অনুসরণ করে। সে তার চোখকে বিশ্বাস করতে পারেনি যখন সে নিজের গোষ্ঠীর টিপের গোপন চেম্বারটি দেখল। এতে প্রচুর সংখ্যক অল্প বয়সী মেয়ে এবং বিভিন্ন জীবজন্তু আর প্রাণীদের মাথায় সেই চিহ্ন ছিল। আর এর পেছনের মাস্টারমাইন্ড ছিল তার দাদা। এটা রাভেন রাজা ছিল না। ড্রিমল্যান্ডের ধ্বংস মিথ্যা অভিযোগ এবং তার পরিবারের ক্ষতির কারণে হয়েছিল। পুরোটাই প্রতারণা। শেষ পর্যন্ত তুমি এখানে চলে এসেছো। প্রথম থেকেই আমি তোমার কথা বিশ্বাস করিনি। শুধুমাত্র তোমার ক্ষমতাকে কাজে লাগানোর জন্যই তোমাকে এখানে রেখেছি। এটা দিয়ে অমৃতকে আমি আরো শক্তিশালী করব। সবসময় সবচেয়ে ঘৃণ্য শত্রু আমার সবচেয়ে কাছের একজনই হয়েছে। আমি তোমাকে ক্ষমা করব না। ওকে তাড়াতাড়ি নিয়ে যাও। দরজা এখনই খুলে যাও। ওহ রায়ান! পিওনিকে নিয়ে অস্থির এবং সর্বদা তার জন্য আকুল রায়ান নিঃশব্দে প্রতিদিন গেটের বাইরে দেখতে থাকতো। শুধু একবার তার চেহারা দেখা গেলেই বোকা ছেলেটি খুব খুশি হতো। রায়ান যখন ফুলের সৈন্যদের পিওনিকে আক্রমণ করতে দেখলো, সে দ্বিধা করেনি আর অবিলম্বে তাকে রক্ষা করতে এগিয়ে এলো। পিওনিকে স্পর্শ করবে না। তুমি শুধু একজন দুর্বল মানুষ। আমার কারণে তুমি তোমার জীবন হারাতে পারো না। পিওনি রায়ানকে আঘাত পেতে দেখে খুব কষ্ট পেল। পিওনি, তুমি কেঁদো না। তুমি বোকা। তুমি এই সময় এখনো কথা বলছো। হঠাৎ রায়ানের বুক থেকে একটা কাকের পালক বেরিয়ে এলো আর উজ্জ্বল ভাবে জ্বলে উঠলো। এটা সেই তার কাকের পালক। এটা কি হতে পারে যে রায়ান? শক্তিশালী জাদু রায়ানকে কিংবদন্তি রাভেন রাজাতে রূপান্তর করলো। আমি মানুষ না, কিভাবে? পিওনির প্রতি ঐন্দ্রজালিক অশ্রু এবং ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা তার আসল রূপকে উন্মোচন করেছিল।
পিওনি বুঝতে পেরেছিল যে 500 বছর আগে রায়ানের দুর্নীতির পেছনে সে ছিল। সম্ভবত অতীতে পিওনি চলে যাওয়ার কারণে রায়ান প্রতিশোধ নিতে আক্রমণ করেছিল। রায়ান, আমি এখন কি করব বুঝতে পারছি না। সে যদি চিফকে পরাজিত করার উপায় খুঁজে পায় তাহলে তার মতো বংশধররা শেষ হয়ে যাবে এবং ফ্লাওয়ার গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে সে যদি চিফকে তার কাজে সাহায্য করে তবে ড্রিমল্যান্ডে একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটতে থাকবে। পিওনি, রায়ান এবং চিফের মধ্যে যুদ্ধ অনিবার্য ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত পিওনি নিরাপদ থাকবে রায়ান চিফকে পরাজিত করার জন্য তার শক্তি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। এটি ঘটানোর জন্য এমনকি যদিও এটা তাকে খুব যন্ত্রণা দেবে তবুও তাকে অদৃশ্য হতে হবে। রায়ানকে সাময়িকভাবে বিরত রাখার জন্য পিওনি একটা কারণ খুঁজে বের করলো। সে অনিচ্ছায় চিফের সাথে দেখা করতে ফিরে গেল। আমাদের বংশের ভবিষ্যতের জন্য আমি আমার সমস্ত ঐন্দ্রজালিক শক্তি দিতে রাজি আছি। তুমি ড্রিমল্যান্ডকে দখল করো। চমৎকার, অবশেষে তুমি বুঝতে পেরেছো। তার ফুলের আত্মাকে বিদায় জানানোর আগে পিওনি গোপনে রায়ানকে একটি সংকেত পাঠিয়েছিল। দেখা গেল যে সে তাকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছিল যে চিফ তার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস কেড়ে নিয়েছে এবং সেই এটা উদ্ধার করতে পারে। যখন সে সংকেতটি পাঠালো রায়ান সেখানে উপস্থিত হলো। রায়ান এসে পৌঁছলে পিওনি ইতিমধ্যে তার ফুলের আত্মা পুনরুদ্ধার করেছে। এই জিনিসটা সম্পর্কে চিফের কোনোই ধারণা ছিল না। পিওনির ফুলের আত্মা অন্যান্য ফ্লোরাল স্পিরিটগুলির জাদুতে মিশে গিয়েছিল, যা তাকে প্রচন্ড শক্তি দিয়েছিল। যুদ্ধে প্রবেশ করার অর্থ হলো সে আবারও সময়ের মধ্যে দিয়েই ভ্রমণ করতে পারবে আর ভবিষ্যতে ফিরে যেতে পারবে। আর একটা প্রচন্ড বিস্ফোরণ ঘটে যা চিফের সংগ্রহ করা সমস্ত কিছু ধ্বংস করে দেয়। তুমি বিশ্বাসঘাতক। আমাকে অবশ্যই মন্দকে পরাজিত করতে হবে। আমার প্রস্থান স্বেচ্ছাকৃত। ড্রিমল্যান্ড নির্দোষ। রায়ান, তুমি অন্ধভাবে প্রতিশোধ নিও না। অপেক্ষা করো আমার প্রিয়। আমার জন্য অপেক্ষা করো, আমরা আবার দেখা করব। যখন সে তার চোখ খুলল তখন পিওনির কাছে সবকিছুই অপরিচিত লাগলো। ড্রিমল্যান্ডের দৃশ্য ধ্বংসের আগের মতোই সুন্দর ছিল। পিওনি দ্রুত মূল প্রাসাদে ঢুকলো, যেখানে পুরো অঞ্চলের ইতিহাস রাখা হয়েছিল। 500 বছর আগে ফ্লোরাল গোষ্ঠীর দুষ্ট আর নিষ্ঠুর চিফ রায়ান নামক একজন বীরের কাছে পরাজিত হয়েছিল। যুদ্ধের পর রায়ান গুরুতরভাবে আহত হয়েছিল এবং তার দেহ সংরক্ষণ ও চিকিৎসা করা হয়েছিল। ফ্লোরাল গোষ্ঠীর উত্তরাধিকারী প্রধান 500 বছর ধরে রক্ষা ও লালন পালনের জন্য জাদুকরী শক্তি প্রদান করে নিজেদের বীরের দেহ উদ্ধার করেছিল। এটা ছিল তার জাগরণের অপেক্ষায়। যদিও তারা আর দ্বীপের শাসকদের পদে অধিষ্ঠিত ছিল না, তবুও ফ্লোরাল গোষ্ঠী সমগ্র অঞ্চলের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। পিওনি বুঝতে পারল এটা কিসের ইঙ্গিত। অবশেষে আমি 500 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি। এক আধুনিক গ্রামে এক ডাইনি পরিবার তাদের মেয়ে ওয়ান্ডাকে নিয়ে সুখে বাস করছিল। তারা এটা ভাবতো যে তাদের পরিচয় সারা জীবন গোপন থাকবে, কিন্তু হঠাৎই এক দৈত্য দাঙ্গা বাঁধাতে কোত্থেকে যেন চলে এলো।
জরুরি অবস্থায় বাধ্য হয়ে তাদেরকে লোকজনের সামনে তাদের জাদু দেখাতে হলো। যাই হোক, লোকজনদের বাঁচাতে ওয়ান্ডার পরিবারকে তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হলো। দৈত্যের রাজার জাদুর পাথরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হলো। কিন্তু যখন দৈত্য বর্জ্য দিল তখনও তারা পড়ে গেল। ওয়ান্ডা দৌড়ে গেল এবং তার বাবা মাকে বাঁচাতে উপশম করার শক্তি প্রয়োগ করলো, কিন্তু সে বুঝলো এই সময় এই শক্তি কাজে দেবে না। ওয়ান্ডা, নিজেকে দোষ দিও না। তোমার উপশমকারী শক্তি যতই বেশি হোক না কেন, দৈত্যরাজের শক্তিশালী মন্ত্রের কাছে এটা কিছুই না। তাই আমরা হয়তো বাঁচবো না, কিন্তু তুমি জানো সবসময় সুখে থাকো এবং বিনা দ্বিধায় কোনো কিছু আশা না করে কাজ করো। ওয়ান্ডার বাবা মা এই শেষ কথাগুলো বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওয়ান্ডা খুব কষ্ট পেল এবং হঠাৎই সে এক ধরনের অদ্ভুত শক্তি গ্রামের মধ্যে ছড়িয়ে দিল। দৈত্যদের চলে যেতে দেখে সকল গ্রামবাসীরা ছুটে এলো এবং ওয়ান্ডাকে গ্রাম ছাড়ার জন্য তাড়া দিল। এটা এই জন্যই হয়েছে কারণ তোমরা ডাইনি পরিবার দৈত্যগুলোকে আক্রমণ করেছো। হ্যাঁ, ঠিক বলেছো। যেহেতু যুদ্ধের কারণে তার শরীর খুব দুর্বল ছিল এবং কেউই তার কথা শুনছিল না, তাই ওয়ান্ডা চলে যাওয়ার জন্য রাজি হলো। এক বছর পর ওয়ান্ডা গ্রাম থেকে কিছুটা দূরে খুবই অসম্মানের সাথে বাস করতে থাকলো, কিন্তু সে গোপনে সবাইকে সাহায্য করতে থাকলো। যেহেতু ওয়ান্ডা খুশি মনে গোপনে সবাইকে সাহায্য করে যাচ্ছিল, হঠাৎ সে তার পেছনে শোরগোল শুনতে পেল। সে খোঁজ নিয়ে দেখলো যে সেটা আর কেউ না, আগের রাতে যাকে বাঁচিয়েছিল সেই ভিকের বন্ধু। কিছু সময় আগে যখন তার বন্ধুরা পানি শূন্য হয়ে গেছিল, তখন সে পানির উৎসের খোঁজ বের করে এবং দুর্ঘটনাবশত ওয়ান্ডাকে আসার পথে দেখে। দুঃখিত, কিন্তু তুমি তো মনে হচ্ছে একজন ডাইনি। আরে না, সে তো আমাকে অন্যদের সাহায্য করতে দেখে ফেলেছে। যদি আমি তাকে বুঝতে দিই যে আমি এই গ্রামের কাছাকাছি থাকি, তাহলে লোকেরা জানতে পারবে এবং আমাকে এখান থেকে তাড়াবে। এটা ভেবে ওয়ান্ডার দৌড়ে পালাতে চাইলো এবং ভিকও তাকে ধরতে তার পিছু নিল। অবশ্যই ভিক কিছুতেই ওয়ান্ডার সাথে দৌড়ে পারছিল না, তাই সে পিছু হটলো এবং অতল জলে পড়ে গেল। আরে না, আমাকে বাঁচাও, সাহায্য করো। সাহায্যের আবেদন শুনে ওয়ান্ডা তাদের ছেড়ে যেতে পারল না, তাই সে বেচারাদের বাঁচাতে এগিয়ে গেল। দয়া করে যেও না, তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি ভেবেছিলাম তুমি কোনো শয়তান ডাইনি হবে, ওয়ান্ডা। তুমি কি করে জানলে? কারণ যখন আমি গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তখন আমি শুনেছিলাম যে 1 বছর আগে ওয়ান্ডা নামের এক ডাইনি পরিবার জঙ্গলের কাছে বাস করত এবং দৈত্যদের আক্রমণ করায় তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তুমি দুঃখ পেও না, আমাদের সামনে এখন তুমি খুব দয়ালু একজন মেয়ে এবং সবসময় অন্যদের সাহায্য করতে তৈরি থাকো। আমি নিশ্চিত লোকে যেমন বলে তুমি ততটা খারাপ মেয়ে নও। ওয়ান্ডা দেখলো যে ভিক খারাপ মানুষ নয়। সে ওয়ান্ডার সাথে খুব ভালো মতো কথা বলতে থাকলো। সে ভিককে সেই বছরে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকলো। এসব শোনার পর ভিক ওয়ান্ডাকে প্রস্তাব দিল সে তাকে তার গ্রামে ফিরিয়ে দিবে এবং এই ঝামেলা মিটিয়ে আসবে। কিন্তু যদি গ্রামের লোকজন আমার কথা না শোনে এবং আমাকে গ্রহণ না করে? আমি তোমায় সাহায্য করব। তুমি নিঃসন্দেহে একজন ভালো মেয়ে। গ্রামের লোকজন তাড়াতাড়ি তোমাকে বুঝবে, গ্রহণ করবে। কিন্তু আমি এখনো অনিরাপদ মনে করছি,
কেন, কি হয়েছে? যদি আমি তোমায় মিথ্যা বলি তাহলে তুমি তোমার জাদু দিয়ে যে কোনো সময় আমাকে শাস্তি দিও। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে গ্রামে যেতে রাজি। যখন তারা ফিরে এলো এবং তারা তাদের বন্ধুদের সবকিছু ব্যাখ্যা করলো, ওয়ান্ডা এবং ভিক তার বন্ধুদের সাথে গ্রামে ফেরার সিদ্ধান্ত নিল। সর্বপ্রথম গ্রামের এক লোক যে কিনা দেখলো যে ভিক এবং তার বন্ধুরা তাকে সাদরে গ্রহণ করেছে, বিশেষ করে গ্রাম্য প্রধান ভিকের বাবা। ভিক সবাইকে বলল যে ওয়ান্ডা খুবই ভালো ডাইনি এবং সে আর তার পরিবার সবার উপকার করেছে। তারা সকলে অস্বীকার করলো। ভিক, তুমি নিশ্চয় এই ডাইনির দ্বারা সম্মোহিত হয়েছো। একজন ডাইনি কি করে ভালো হতে পারে? কিন্তু সকলে তাড়িয়ে দাও ওকে। কেউই ভিক এবং ওয়ান্ডার কথা শুনলো না। সবাই মিলে তাকে তাড়াতে লাগলো। কিন্তু যখন হাতের আগুন কাছের একটা বাড়িতে গিয়ে পড়তে লাগলো, তখনই একটা ঘটনা ঘটলো। এটা বাড়ির ছাদকে পুড়িয়ে দিল এবং প্রায় একটা বাচ্চার উপর পড়তে লাগছিল। ধন্যবাদ ওয়ান্ডার জাদুর ক্ষমতাকে, বাচ্চাটা সুরক্ষিত আছে। শুধু তাই না, ওয়ান্ডা বাচ্চাটার ব্যথা উপশম করলো সকলের সামনে, যা লোকজনকে খুবই অবাক এবং ওয়ান্ডার ব্যাপারে নতুন করে ভাবালো। বাবা এবং লোকজন সকলে এটা দেখেছো। ওয়ান্ডাকে সকলে পরিহার করলেও সে সকলের উপকার করার জন্য সর্বদা তৈরি থাকে। ওয়ান্ডার জন্য একটা সুযোগ চাচ্ছি। অবশেষে ওয়ান্ডা এবং ভিকের কথায় মন গলে যায় লোকদের, তারা রাজি হয়ে যায়। তখন থেকে ওয়ান্ডা ভিকের সহায়তায় নিজের জাদু বলে গ্রামের সকলের উপকার করত। ধীরে ধীরে ওয়ান্ডা গ্রামের সকলের ভরসা অর্জন করত। এই যে আমার প্রিয়, এই ফুল তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ। তাদের এই সুখ শান্তি বেশি দিন রইল না, কারণ দৈত্যরাজ দিনে দিনে সুস্থ হয়ে উঠতে লাগলো। তার জাদু পাথরের উদ্দেশ্য ছিল ওয়ান্ডা এবং গ্রামকে ধ্বংস করে দেয়া। দৈত্যরাজ এবং দৈত্যদের গ্রাম ধ্বংস করার জন্য আসতে দেখে তাদের সাথে লড়াইয়ের জন্য ওয়ান্ডা এবং ভিক দলবদ্ধ হলো। যাই হোক, যতই ওয়ান্ডা দৈত্যের সাথে প্রাণপণ যুদ্ধ করুক, তার শক্তি ছিল সীমিত এবং সে দৈত্যরাজের মুখোমুখি সরাসরি থাকতে পারল না। তাই শেষ পর্যন্ত সে পরাজিত হলো। ওয়ান্ডাকে যাতে কেউ সাহায্য না করতে পারে, তাই দৈত্য ভিককে দূরে সরিয়ে দিল। যাই হোক, ভিক বুঝলো যে দৈত্যরাজের বুকের কাছের পাথরটাই তার শক্তির মূল উৎস। দৈত্যরাজ ওয়ান্ডাকে আক্রমণ করার আগে ভিক তাকে নিয়ন্ত্রণে রাখতে চাইলো। বোকা কোথাকার, ছাড়ো আমাকে, নয়তো আমি তোমার জীবন ছাড়বো না। তাই নাকি? আমি তোমাকে কিছুতেই আমার প্রেমিকার ক্ষতি করতে দেব না। আমি সকলকে বাঁচানোর জন্য তোমায় বিতাড়িত করলাম। এটা বলে ভিক দৈত্যরাজের বুক থেকে পাথরটি নিয়ে ছিঁড়ে ফেললো। পাথরটি জাদুকরী শক্তি মুক্তি পেল এবং পেটে গেল। ভিককে আহত দেখে ওয়ান্ডা দৌড়ে ছুটে এলো তার ব্যথা উপশম করতে। কিন্তু আবারও দৈত্যের বুকের পাথর থেকে বের হওয়া কালো জাদু ছিল খুব শক্তিশালী। ওয়ান্ডা তার বাবা মায়ের মতো এবারও ভিককে বাঁচাতে পারলো না। ওয়ান্ডা, তুমি কেঁদো না। আমি চাই তুমি প্রতি সকালে হাসি খুশি থাকো, সবসময় সকলের হাতে হাতে উপকার করো। প্রতিদিন তোমাকে অভিবাদন জানাবো। হয়তো কথাগুলো এখন সম্ভব না, কিন্তু আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষদের সাথে সুখে বাস করো। না ভিক, আমরা রোজ হ্যালো বলবো, সকলের উপকার করব এবং জীবনের শেষ দিন অবধি সুখে থাকবো, যতদিন তুমি আমার পাশে আছো। ওয়ান্ডা, আমি দুঃখিত। ভিককে হারানোর পর লোকজনের কাছ থেকে সাহস এবং সহযোগিতা পাওয়ার পরেও ওয়ান্ডা সবসময় দুঃখী হয়ে থাকতো।
কিছুদিন পরে যখন ওয়ান্ডার পীড়িত অবস্থায় শিখরে পৌঁছে গেল, ওয়ান্ডা ভুল করে একটি অদ্ভুত জাদু গ্রামে আবার ছড়িয়ে দেয়। একটা উজ্জ্বল আলো ওয়ান্ডার চারিদিকে হঠাৎ জ্বলে ওঠে এবং সাথে একটি পরিচিত কণ্ঠ শোনা যায়। হ্যালো প্রিয়। Wow, fairy tales.